আসসালামু আলাইকুম। প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে এই পরীক্ষাটা কিন্তু পিএসসি থেকে নেওয়া হবে। তো যেহেতু এই পরীক্ষাটা পিএসসি থেকে নেওয়া হবে সেহেতু পিএসসির প্রশ্নর প্যাটার্ন বুঝতে আপনাকে অবশ্যই পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নিচ্ছে সেগুলোর কিন্তু আপনার যে সলিউশন, যে জব সলিউশন আছে সেটা কিন্তু আপনাকে আসলে ভালোভাবে ব্যাখ্যা সহ পড়তে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এখানে কিন্তু আপনি টিকতে পারবেন না। তো এটার জন্য আপনাকে অবশ্যই বিগত সালের যে প্রশ্নগুলো আছে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের সেটা আপনাকে ভালোভাবে ব্যাখ্যা সহ সমাধান করতে হবে। পাশাপাশি রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে পিএসসি থেকে নেওয়া হচ্ছে সেই সমস্ত পরীক্ষাগুলোর প্রশ্ন আপনাকে সলিউশন করতে হবে। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিএসসি জব সলিউশন। এখান থেকে আমরা একটা প্রশ্ন আজকে সলিউশন করব যেটা হচ্ছে খুব রিসেন্টলি নেওয়া হয়েছে, অর্থাৎ এই যে দেখুন, খাদ্য অধিদপ্তর আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রকৌশলী 2026 সালে এই পরীক্ষাটা নেওয়া হয়েছে। তো তার বাংলা পার্টটা আজকে আমরা সলিউশন করব এবং এর ধারাবাহিকতায় আমি পার্ট বাই পার্ট অন্যান্য যে আপনার সাবজেক্টগুলো আছে যেমন ইংলিশ, অঙ্ক এবং হচ্ছে আপনার সাধারণ জ্ঞান সেগুলো আমরা দিব। তো চলুন আমরা শুরু করি। তো এই যে আমাদের যে পিডিএফটা আছে, চাইলে পিডিএফটা আপনারা নিতে পারেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্কে আসলে ক্লিক করে আপনারা এই পিডিএফটা খুব অনায়াসেই পারচেস করে নিতে পারেন। তো সেখান থেকে আপনারা এটা নিতে পারেন। তো এই পিডিএফটা নিলে আপনাদের কেন আসলে নেবেন বা নিলে কি লাভ হবে সেটা হচ্ছে যে এই পিডিএফে আপনারা ভিডিও ক্লাস সহ প্রত্যেকটা সলিউশনের প্রশ্নের সলিউশন পেয়ে যাবেন। পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। আপনি এখান থেকে ব্যাখ্যায় ক্লিক করে ব্যাখ্যা দেখতে ফেলতে পারেন এবং কোনো প্রশ্ন না বুঝলে এই যে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে কিন্তু একটা সাইডে নিয়ে যাবে, সেখানে আপনারা ওই প্রশ্নটা আপলোড দেবেন। এখানে আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার প্রশ্নের একটা স্ক্রিনশট এখানে আপনি আপলোড দিয়ে এখানে সাবমিট করে দেবেন। মন্তব্য থাকলে দেবেন, না থাকলে না দেবেন, সমস্যা নেই। এখানে খুব দ্রুতই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাকে এটা বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এভাবে করে আপনারা 24 ঘন্টা আমাদের লাইভ সাপোর্ট পেতে পারেন। তো চলুন আজকে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রকৌশলী, এই দুইটা পোস্টে আসলে পরীক্ষা হয়েছিল 2026 সালে। খুব রিসেন্টলি এটা হয়েছে, পিএসসি থেকে নেওয়া হয়েছে, খাদ্য অধিদপ্তরের আন্ডারে আর কি। তো বাংলা পার্টটা আমরা একটু সমাধান করবো আজকে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃক্ষ। প্রথম যে শব্দটা আছে, প্রথম যে আসলে আপনার প্রশ্নটা আছে সেটা হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? আচ্ছা, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে আপনার এখানে দেখুন, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে এই যে বিটোপি যেটা আছে, বিটোপি। এটা এখানে অবনী হচ্ছে আপনার পৃথিবী। তো আমরা একটু ব্যাখ্যাটা দেখে আসি যে এটা আসলে ব্যাখ্যাটা কি আছে। ব্যাখ্যাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে ব্যাখ্যা চলে আসবে। অর্থাৎ সমার্থক শব্দ, যত প্রকার সমার্থক শব্দ এখন পর্যন্ত এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখুন চলে আসছে চাকরির পরীক্ষা আসা সমর্থক শব্দ। অনেকগুলো সমর্থক শব্দ এখানে পেয়ে যাবেন। এই যে যত প্রকার সমর্থক শব্দ, এগুলো প্রত্যেকটা কিন্তু চাকরির পরীক্ষায় আসা এক একটা সমর্থক শব্দ। তো এইভাবে করে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে সমর্থক শব্দ পেয়ে যাবেন বা আপনার তথ্য পেয়ে যাবেন, সেগুলো আপনারা এখান থেকে পড়ে ফেলতে পারেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী, এই লাইনটির রচয়িতাকে? এটা হচ্ছে ভূষকুপাল লিখেছে। এটা চর্যাপদ থেকে আসা একটা প্রশ্ন। এটা আমরা জানি যে চর্যাপদের যে আসলে লাইনগুলো আছে, যেমন প্রথম লাইনটা আছে হচ্ছে কা তরুবর পঞ্চবিডাল, এটা। এবং এখানে আপনার কানহুপা যেটা, ও হচ্ছে সবচেয়ে বেশি পদ লিখেছে। ঠিক আছে, সবচেয়ে বেশি পদ লিখেছে, 13টি পদ লিখেছে এবং ভূষকুপা পদ লিখেছে হচ্ছে 8টি। এবং প্রথম যে পটা লিখেছে তার নাম হচ্ছে আপনার লুইপা। ঠিক আছে, তো আমরা চর্যাপদ থেকে যদি প্রশ্ন আরও দেখতে চাই যে কি কি প্রশ্ন আসলে আসে, এখানে ব্যাখ্যায় দেখুন, ব্যাখ্যায় যদি ক্লিক করি তাহলে চলে আসবে এই যে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। এখানে দেখুন এই যে চর্যাপদ আসলে কত থেকে কত সময় পর্যন্ত আছে, চর্যাপদ আবিষ্কার ও প্রকাশ কি হয়েছে, নামকরণ, ভাষা। ঠিক আছে, এবারে পদকর্তা, পদসংখ্যা, যেগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে মোট কতটি পদ ছিল, কতটি পদ হচ্ছে পাওয়া গিয়েছিল, হারানো পদ হচ্ছে কোনগুলা। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার মোট পদ কবি কতগুলা, শহীদুল্লাহর মতে হচ্ছে 23 জন এবং সুকুমার সেনের মতে হচ্ছে 24 জন। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এবং এই যে সর্বোচ্চ পদ লিখছে কে? কানহুপা। ভূষকুপাল লিখছে হচ্ছে 8টি। এটাই আমরা আসলে একটু আগে পড়তেছিলাম। প্রথম পদের রচয়িতা হচ্ছে আপনার এই যে লুইপা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এগুলো আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে যে চর্যাপদের যত রকমের প্রশ্ন আসার মতো সব কিন্তু এখানে দেয়া আছে। চাইলে এখান থেকে যে প্রথম উদ্ধৃতি পদটা হচ্ছে কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, এটা হচ্ছে আপনার লুইপা লিখেছে প্রথম পদ। ঠিক আছে, এবং এই যে 6 নম্বর যে পদ আপনা মাংসে হরিণা বৈরী খনহ ন ছাড়াই ভুসুকু অহেরি, এটা হচ্ছে 6 নম্বর পদ। এটা ভুসুকুপাল লিখেছে। ভুসুকুপা 49 নম্বর একটা পদ লিখেছে যেখানে সে নিজেকে বাঙালি কবি দাবি করেছে। তো এটাই আসলে এসেছিল যে আপনা মাংসে হরিণা বৈরী। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য? কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। গোপনীয়তার কথা হয় না, গোপন কথাও হয় না বা গুপ্ত কথাও হয় না, এটা হয় কি একটা গোপনীয়তার কথা বলি। চাইলে শুদ্ধ বাক্য পরীক্ষায় আসে যেগুলো, সেগুলো এখান থেকে ব্যাখ্যা দেখুন। আমি ব্যাখ্যায় ক্লিক করি যে শুদ্ধ বাক্যগুলো এখন পর্যন্ত এসেছে বাক্য শুদ্ধিকরণ থেকে।
সমস্তগুলো এখানে দেয়া আছে যে বাহুল্য দোষে কোনগুলো আসে, ঠিক আছে। এই যে দেখুন সব পাখিরা উড়ে গেল, এখানে প্রথমে বলতেছে যে পাখিরা, আবার বলতেছে হচ্ছে আপনার সব, তার মানে কি এখানে একটা বাহুল্য দোষ হয়েছে, ঠিক আছে। হয় পাখিরা উড়ে গেল, না হয় সব পাখি উড়ে গেল, যে কোনো একটা হবে, ঠিক আছে। তো সরি, তো এভাবে করে আসলে আপনার যে বাক্যশুদ্ধিগুলো আছে, প্রচুর পরিমাণে বাক্যশুদ্ধি এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা, ঠিক আছে। তো এখান থেকে প্র্যাকটিস করলে আপনারা খুব ইজিলি আসলে। তো আমরা চলে যাই আমাদের প্রশ্নে। সে পরবর্তী প্রশ্নটা কি আছে, 21শে ফেব্রুয়ারি কোন ধরনের রচনা? 21শে ফেব্রুয়ারি এটা একটা 21এর সংকলন, এটা হয়তো লিখেছে হাসান হাফিজুর রহমান, এটা হচ্ছে 52 কবিতা এখানে দিবেন এটা, ঠিক আছে। যেটা আছে হচ্ছে 52 কবিতা। আমরা যদি এটা একটু ব্যাখ্যাটা দেখি যে ব্যাখ্যাটা আসলে কি বলেছে, তো ব্যাখ্যাটায় যাই। এখানে দেখুন যে ভাষা আন্দোলন ভিত্তিক কত প্রকার সাহিত্য আছে, সব এখানে দেয়া আছে। প্রথম সাহিত্য কোনগুলো আছে, কবিতা, প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটা হচ্ছে মাহবুবুল হক চৌধুরী। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, এটা লিখেছে জহির রায়হান। প্রথম নাটক হচ্ছে কবর, যেটা লিখেছে মনির চৌধুরী। এই যে 21এর প্রথম সংকলন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এটা লিখেছে হাসান হাফিজুর রহমান। 1953 সালে এটা মার্চ মাসে প্রকাশিত হয়। এরপরে বিখ্যাত গান, এরপরে আরও কিছু আপনার তথ্য এখানে দেয়া আছে, কোনগুলার কি চরিত্র, কি আশয় বিষয়, ঠিক আছে। কবর, তারপরে আরেক ফাল্গুন, এগুলো ডিটেল দেওয়া আছে। আপনারা চাইলে এভাবে করে এই পিডিএফটা যদি আপনার কাছে থাকে, আপনি বাসে বসে হোক, আপনি হেঁটে যান, যেভাবেই হোক। ভাই আমার সরকারি চাকরি হয়েছে একটা, আমি আসলে বাসের মধ্যে গেলেও জ্যামের মধ্যে বসে এই পিডিএফ পড়তাম, ঠিক আছে। এরকম পিডিএফ পড়তাম, পাশাপাশি দেখা গেছে হেঁটে যাচ্ছি, আমার হাতে ফোন, এই ফোনে একটা পিডিএফ বের করে নিচ্ছি, পিডিএফ বের করে আমি এই পিডিএফ পড়তেছি। তো এভাবে করে কিন্তু আসলে আমার একটা জব হয়েছে খুব অল্প দিনে, 6 মাস 1 বছরের একটা প্রিপারেশনে। তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। সেটা হচ্ছে যে দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় কি হবে? দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় হবে হচ্ছে আপনার গোধূলি, ঠিক আছে। এটা এক কথায় প্রকাশের এখানে আছে যে ব্যাখ্যা দেখুন, যদি আমি ক্লিক করি তাহলে আমার এক কথায় প্রকাশের প্রশ্নগুলো চলে আসবে এখানে, যেগুলো আসলে পরীক্ষায় এসেছে। প্রচুর পরিমাণে এক কথায় প্রকাশ এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে ফেলতে পারেন। পরবর্তী কোশ্চেনটা কি আছে যে জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, কবিতাংশটি কার লেখা? এটা হচ্ছে আমার সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কাব্য গ্রন্থের অন্তর্গত একটা কবিতা আছে, সেই কবিতা থেকে লেখা। দেখি আমরা সেই কবিতার নাম কি। সুকান্ত ভট্টাচার্য, এই যে দেখুন সুকান্ত ভট্টাচার্য জন্ম কত ধারায়, হ্যাঁ, তারপরে হচ্ছে তার প্রতীক নিবাস কোথায়, সে কী কী পত্রিকা সম্পাদনা করেছে, তার এই যে কাব্যগ্রন্থগুলো। একটা জিনিস মনে রাখবেন, সে কিন্তু তার ছদ্মনাম ছিল হচ্ছে কিশোর কবি, সে খুব অল্প বয়সে মারা গেছিল, 21 বছর বয়সে। এবং তার যে কাব্যগ্রন্থ, সেগুলো ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, এগুলো কিন্তু তার কাব্যগ্রন্থ, ঠিক আছে। এরপরে আমরা নিচের দিকে যাই, দেখুন আচ্ছা নিচের দিকে যাই, যে এই যে এখানে দেখুন পরীক্ষায় আসা বিখ্যাত কিছু চরণ, এগুলো যে সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা দুর্বার কবিতার অংশ, ঠিক আছে। কাব্যগ্রন্থ ছাড়পত্র, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই যে এটা আসে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত, আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, এটাও ছাড়পত্র কবিতার অন্তর্গত। এরপরে এই যে 18 বছর বয়স না জানে কাদা, 18 বছর বয়স থেকে এটা আসে। এই কবিতার নাম হচ্ছে 18 বছর বয়স এবং কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, ঠিক আছে। তো এভাবে করে আসলে আপনার এখান থেকে এই যে এক্সট্রা যে আপনার তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো পড়ে ফেললে আপনার এই রিলেটেড পড়াশোনা এখান থেকে হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই 7 নম্বর প্রশ্নে। কথা সাহিত্য বলতে আসলে কি বোঝায়? কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প এবং উপন্যাস। আমরা জানি যে হুমায়ুন আহমেদ একজন কথা সাহিত্যিক ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন কথা সাহিত্যিক ছিলেন। আসলে তারা উপন্যাস এবং ছোট গল্পের জন্য বিখ্যাত, দ্যাটস ওয়াই তাদেরকে কথা সাহিত্যিক বলা হয়। আচ্ছা, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে যে নিমরাজি শব্দে, নিমরাজি শব্দের যে নিম উপসর্গটা আছে, এই নিম উপসর্গটা একটা বিদেশি উপসর্গ। তো আমরা এটা একটু দেখি, এটার আসলে ব্যাখ্যাটা কি বলেছে সেটা একটু দেখি। দেখুন উপসর্গের যে উপসর্গের যে টপিক, সেই টপিক রিলেটেড সমস্ত কিছু এখানে আছে, যে বাংলা ব্যাকরণ উপসর্গ, উপসর্গের সংজ্ঞা, উপসর্গ কত প্রকার কি কি, হ্যাঁ, এই যে খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ, সবগুলো এখানে কিন্তু আছে। এই খাঁটি বাংলা উপসর্গ এবং আপনার তৎসম উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ আছে 20টা, তৎসম উপসর্গ আছে হচ্ছে আপনার খাঁটি বাংলা আছে 21টা, তৎসম আছে হচ্ছে 20টা, টানা মুখস্থ করে ফেলতে হবে যেগুলো আছে। আর বাকি আছে সবগুলা বিদেশির মধ্যে আছে ফার্সি আছে, আরবি আছে। যেমন আরবি আছে হচ্ছে আপনার আম, খাসলা, গড়, বাজে, খয়ের, এটা হচ্ছে আরবি। এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফার্সি। আর হচ্ছে ইংরেজি উপসর্গ আছে 4টা, সেটা হচ্ছে আপনার সাপ, হেড, সাপ, হাফ, ফুল, ঠিক আছে, এটা আছে। তো এই যে দেখুন এখানে বিদেশি উপসর্গের মধ্যে যেগুলো, যে আরবি উপসর্গ, জাম, খাসলা, গড়, বাজে, খয়ের বললাম। তো এই যে ফার্সি উপসর্গের মধ্যে দেখুন এই যে নিম, এই নিমটা কিন্তু আসছে নিমরাজি, যেটা ছিল আর কি। তো ঠিক আছে, আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে যাই। 9 নম্বরটা হচ্ছে কোনটি
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস নয়, এটা হচ্ছে বাঁধনহারা। গোরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস, সবচেয়ে বড় উপন্যাস। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় উপন্যাস। ঘরে বাইরে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস, যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্রথম রবীন্দ্রনাথ লিখেছিল চলিত ভাষায়। ঠিক আছে, রবীন্দ্রনাথের প্রথম চলিত ভাষায় লেখা উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। এবং এটা হচ্ছে আপনার যে স্বদেশী আন্দোলন হয়, সেই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। ঠিক আছে, এই ঘরে বাইরে উপন্যাসটা কিসের প্রেক্ষাপটে লেখা? সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। স্বদেশী আন্দোলন সম্পর্কে আপনারা অনেকেই জেনে থাকবেন যে ওই সময় আপনার যে ইংরেজদের এগেইনস্টে যে আসলে আপনার একটা আন্দোলন হয়েছিল, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে অনেকেই আসলে আন্দোলনের সাথে যুক্ত ছিল। তো সেই প্রেক্ষাপটে আর কি স্বদেশী আন্দোলনটা কেন হয়েছিল? কারণ যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন অনেকেই চাচ্ছিল না যে এটা বঙ্গভঙ্গ আসলে বাংলাটা দুই ভাগ হয়ে যাক। ইংরেজরা তখন 1906 সালে যে বঙ্গভঙ্গ করে, সেই বঙ্গভঙ্গ 1906 সালে বঙ্গভঙ্গ হয়, তখন আসলে অনেকেই চায় নাই যে এটা বঙ্গভঙ্গ আসলে হোক। তো তার এগেইনস্টে স্বদেশী আন্দোলন হয়। পরবর্তীতে 1911 সালে কিন্তু এই বঙ্গভঙ্গ রদও হয়, অর্থাৎ বঙ্গভঙ্গটা আবার হচ্ছে আপনার ভেঙে দিয়ে আবার দুই বাংলাকে এক করে ফেলা হয়। আর এদিকে যেটা আছে চোখের বালি হচ্ছে একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, সেটা রবীন্দ্রনাথের লেখা উপন্যাস, অর্থাৎ তিনটাই রবীন্দ্রনাথের লেখা উপন্যাস। এবং বাকি যে একটা আছে বাঁধনহারা, এটা হচ্ছে কাজী নজরুলের লেখা। তো আপনারা ব্যাখ্যা দেখুন, এখানে ক্লিক করলে কাজী নজরুলের অনেক তথ্য পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন যদি এই পিডিএফটা আপনাদের কাছে থাকে। এবং পিডিএফটা নিতে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করতে পারেন। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা খোলা হয় কবে? ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা খোলা হয় হচ্ছে 1801 সালে। এটা হচ্ছে আপনার আধুনিক বাংলা সাহিত্য থেকে আসছে। আধুনিক বাংলা সাহিত্যর শুরুটা কিন্তু হচ্ছে 18 সাল থেকে। ঠিক আছে, 18 সাল থেকে আধুনিক বাংলা সাহিত্যের শুরু। এবং এই 1801 সালে হচ্ছে আপনার ফোর্ট উইলিয়ামের বাংলা বিভাগ খোলা হয়। ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে আপনার 18 সালে হয় এবং 1801 সালে বাংলা খোলা হয়। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজে অর্থাৎ বাংলা গদ্যের বিকাশ এবং বাংলায় যে সাহিত্যের বিকাশ, এটার পিছনে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের অনেক আপনার অবদান আছে। ঠিক আছে, এখানে আপনার অনেক পণ্ডিত ছিল, যেমন হচ্ছে আপনার এই যে কি বলে বিদ্যালঙ্কার ছিল, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও আসলে এর সাথে যুক্ত ছিলেন। পাশাপাশি হচ্ছে আপনার ওই সময় ছিল উইলিয়াম কেরি। ঠিক আছে, এরা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলা কোনটি অশুদ্ধ। আচ্ছা, আমরা একটু ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে দেখে আসি। এখানে ব্যাখ্যা দেখুন, যদি ক্লিক করেন তাহলে বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ, এই সম্পর্কে আপনি একদম ডিটেইলে জানিয়ে যাবেন। বাংলা সাহিত্যের শুরুটা 1801 সাল থেকে বর্তমান। ঠিক আছে, এর প্রথম গদ্য কোনটা, তারপরে যে ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে লেখা আছে এখানে, এবং গদ্যের সূচনা। ফোর্ট উইলিয়াম কলেজ শুরু কিন্তু হয় হচ্ছে আপনার 1800 সালে, যেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি হচ্ছে আপনার করেছে। এবং এই যে প্রধান বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? উইলিয়াম কেরি। এটা পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। রামরাম বসু, এই রামরাম বসু কিন্তু পরীক্ষায় আসে। রামরাম বসুকে বলা হয় হচ্ছে কেরি সাহেবের মুন্সি। কেন কেরি সাহেবের মুন্সি বলা হয়? কারণ এই উইলিয়াম কেরিকে তিনি আপনার বাংলা শিখিয়েছিলেন। ঠিক আছে, এই জন্য রামরাম বসুকে বলা হয় হচ্ছে কেরি সাহেবের মুন্সি। এবং ওনার লেখায় যে প্রথম গদ্য গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোনটি অশুদ্ধ বানান। এখানে আসলে অশুদ্ধ বানান কোনোটাই নাই, এটা শুদ্ধ বানানের মূর্ধন্য। ঠিক আছে, এরপরে অরণ্যতে হচ্ছে মূর্ধন্য, শূন্যতে দন্তন্য, লবণে মূর্ধন্য, সবগুলোই শুদ্ধ। আসলে এখানে কোনো অশুদ্ধ বানান, আপনি চাইলে এই ব্যাখ্যা দেখুন ক্লিক করে আরও কিছু অশুদ্ধ বানান বা শুদ্ধ বানান দেখে নিতে পারেন। দার্শনিক কোন সমাসের উদাহরণ? দার্শনিক হচ্ছে একটা বহুব্রী সমাসের উদাহরণ। সমাস সম্পর্কে জানতে চাইলে এখানে ব্যাখ্যা দেখুন ক্লিক করলে সমাস সম্পর্কে ইন ডিটেল আপনারা জেনে যাবেন। এরপরে মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? মীর মোশাররফ হোসেনের নাটক হচ্ছে আপনার বেহুলা গীতাভিনয়। মীর মোশাররফ সম্পর্কে জানতে চাইলে এখানে ব্যাখ্যা দেখুন যদি ক্লিক করি তাহলে দেখুন মীর মোশাররফ হোসেন সম্পর্কে সমস্ত কিছু এখানে চলে আসবে। মীর মোশাররফ হোসেনের কত সালে জন্ম, মৃত্যু, এর উপাধি কি? ওনার উপাধি ছিল হচ্ছে যে আধুনিক মুসলিম গদ্যশিল্পী, অর্থাৎ উনি কিন্তু প্রথম মুসলিম আপনার হচ্ছে উপন্যাসিক বলা হয় তাকে। তার ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। এবং তার যে উপন্যাস রত্নাবতী, এটা রত্নাবতী তার প্রথম বাংলা উপন্যাস। ঠিক আছে, এবং মুসলিম সাহিত্যিক রচিত প্রথম বাংলা উপন্যাস এটা কিন্তু পরীক্ষা প্রচুর পরিমাণে আসে। এবং বিষাদ সিন্ধু নিয়ে তো প্রচুর আছে, এটার 3টা খণ্ড আছে। এটাও আপনাকে মনে রাখতে হবে, মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিদ পর্ব। এই বিষাদ সিন্ধুতে হচ্ছে আপনার এজিদকে হচ্ছে নায়ক হিসেবে দেখানো হয়েছে। ঠিক যেমন মাইকেল মধুসূদন দত্ত একটা কাব্য লিখেছিলেন আমরা জানি, সেটা হচ্ছে আপনার মেঘনাদ বধ কাব্য, যেখানে আপনার ওখানে হচ্ছে রাম এবং রাবণের যে লড়াই, সেখানে রাবণকে কিন্তু বা রাবণের ছেলে মেঘনাদকে কিন্তু হচ্ছে নায়ক দেখানো হয়েছিল। তো আমার মনে হয় যে ওই পরিপ্রেক্ষিতে আসলে আপনার যে মীর মোশাররফ হোসেন আসলে এটা লিখেছিলেন। তো ওনার সম্পর্কে আরও জানতে চাইলে সমস্ত তথ্যগুলো আছে, যে তথ্যগুলো ব্যাখ্যা দেখুন থেকে আপনারা দেখবেন, আপনারা মনে রাখবেন এই ব্যাখ্যা দেখুনের মধ্যে যে তথ্যগুলো পাবেন সমস্ত তথ্যগুলাই কোনো না কোনো পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এগুলো চাইলে পড়লে আপনারা, আমার মনে হয় এর বাইরে আর কিছু পড়তে হবে। দ্যাটস এনাফ আর কি এটা।
এরপরে হচ্ছে আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতাকে। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী ইমদাদুল হক। আপনি যদি কাজী ইমদাদুল হক সম্পর্কে আরও জানতে চান, আব্দুল্লাহ সম্পর্কে আরও জানতে চান, তাহলে ব্যাখ্যা দেখুন ক্লিক করে এখানে আরও ইনফরমেশন পেয়ে যাবেন। কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ। এরপরে হচ্ছে দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 3টি পত্রিকা চালিয়েছেন, 3টি পত্রিকা সম্পাদনা করেছেন। তার একটা হচ্ছে লাঙ্গল, একটা হচ্ছে ধূমকেতু এবং আরেকটা হচ্ছে দৈনিক নবযুগ, ঠিক আছে। এবং ধূমকেতু তে হচ্ছে আপনার ধূমকেতুর উপরে একটা লাইন লেখা থাকতো যে আয় রে চলে আয় ধূমকেতু আধারে বার্তা অগ্নি সেতু। এটা কিন্তু রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথ আসলে আপনার লিখে দিয়েছিল হচ্ছে কাজী নজরুলকে। তো কাজী নজরুল ধূমকেতু পত্রিকার উপরে এটা লিখতেন। তো যাক, কাজী নজরুল সম্পর্কে যদি জানতে চান তাহলে এখানে ব্যাখ্যা দেখুন ক্লিক করে নজরুলের জীবনী এবং নজরুল সম্পর্কে যা যা দরকার ইনফরমেশন পরীক্ষার জন্য সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে পত্রিকায় দেখুন ধূমকেতু, লাঙ্গল, নবযুগ, এগুলো কত সালে প্রকাশিত হয়েছে সেগুলো আছে, প্রথম রচনা কোনগুলা, তার নিষিদ্ধ গ্রন্থ কোনগুলা, তার চরিত্র কোনগুলা আছে, হ্যাঁ। এরপর নজরুলের কিছু বিখ্যাত উক্তি যেগুলো আছে, ছদ্মনাম উপাধি এখানে আছে, সমস্ত কিছু আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে স্বতন্ত্র এর বিপরীত শব্দ কোনটি? স্বতন্ত্র এর বিপরীত শব্দ হচ্ছে আপনার অপরতন্ত্র। স্বতন্ত্রের বিপরীত শব্দ কি? অপরতন্ত্র। চাইলে ব্যাখ্যা দেখুন ক্লিক করে আরও বিপরীত শব্দ আপনি দেখে নিতে পারেন। ফরুক আহমেদের কাব্যগ্রন্থ কোনটি? ফরুক আহমেদের কাব্যগ্রন্থ হচ্ছে মুহূর্তের কবিতা। ফরুক আহমেদ একজন উনি মুসলিম রেনেসার কবি হিসেবে পরিচিত ফরুক আহমেদ, এবং ওনার অনেকগুলো আসলে কাব্যগ্রন্থ আছে। তার মধ্যে একটা হচ্ছে সাত সাগরের মাঝি, এটা খুবই বিখ্যাত কাব্যগ্রন্থ, 1940 সালে প্রকাশিত হয়। তার প্রথম কবিতা হচ্ছে লাশ, এটা 1940 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে লাশ কবিতা, যেটা আর কি লাশ, ঠিক আছে। এটা হচ্ছে 1943 সালের যে আপনার একটা দুর্ভিক্ষ হয়, সেই দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা। এবং এই ফরুক আহমেদ তিনি মুহূর্তের কবিতা এটার জন্য কিন্তু আদমজি পুরস্কার পাইছে, ঠিক আছে। এটার জন্য সে কি পাইছে? আদমজি পুরস্কার পাইছে। কত সালে? 1966 সালে। এই একই সালে তিনি ইউনেস্কো পুরস্কার পাইছে। সেটা হচ্ছে শিশুতোষ গ্রন্থ, তার একটা শিশুতোষ গ্রন্থ ছিল, সেটা হচ্ছে পাখির বাসা গ্রন্থের জন্য তিনি এটা পেয়েছেন। তো এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে জেনে রাখতে হবে, তা নাহলে কিন্তু আসলে পরীক্ষায় অন্তত পক্ষে টিকা সম্ভব না। তো আমরা একটু দেখি ফরুক আহমেদ সম্পর্কে কি কি আছে। ফরুক আহমেদে ক্লিক করলে দেখুন ফরুক আহমেদ নিয়ে এই সমস্ত কিছু এখানে চলে আসবে। তার উপাধি, পেশা কি ছিল, বিখ্যাত কি ছিল, হ্যাঁ। এই যে দেখুন পাখির বাসা একটি জনপ্রিয়, এটার জন্য কিন্তু 1966 সালে তিনি আপনার হচ্ছে একটা পুরস্কার পেয়েছিলেন। এই দেখুন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে কত? 1960 সালে। আদমজি পুরস্কার পেয়েছে 1966 সালে। এবং তিনি 21 পদকও পেয়েছে, স্বাধীনতা পুরস্কারও পেয়েছে, ঠিক আছে। এই যে অন্যান্য হরফের ছড়াও তার একটা আসলে গ্রন্থ। আমরা একটু পুরস্কারটা দেখি। এখানে তার অনেকগুলো, যে সাত সাগরের মাঝি, সিন্দাবাদ চরিত্র, নৌফেল, হাতেম তাই, লহমা, কাফেলা, এগুলো তার হচ্ছে বিভিন্ন কাব্যগ্রন্থ। এই সাত সাগরের মাঝির মধ্যে হচ্ছে 19টা, আসলে সাত সাগরের মাঝির মধ্যে 19টা কবিতা আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তার প্রথম কবিতার নাম হচ্ছে সাত সাগরের মাঝি, ঠিক আছে। এরপরে তার একটা বিখ্যাত উক্তি আছে যে রাত পোহাতে আর কত দেরি পাঞ্জেরি কবিতার একটা আসলে উক্তি। এটা আমরা একটু নিচের দিকে যাই। যে পুরস্কার দেখুন, আদমজি পুরস্কার পাইছে 1966 সালে হাতেম তাই, আচ্ছা সরি, এটা হচ্ছে হাতেম তাইয়ের জন্য, ঠিক আছে। হাতেম তাই যে মহাকাব্যিক রচনা, এই হাতেম তাই মহাকাব্যিক রচনার জন্য তিনি হচ্ছে আপনার আদমজি পুরস্কার পেয়েছিলেন, এবং ইউনেস্কো পেয়েছিলেন পাখির বাসা গ্রন্থের জন্য, ওকে। তো এইগুলা, এই যে দেখুন পাঞ্জেরি, এই যে পাঞ্জেরি তার কবিতা, একটা পাঞ্জেরি কবিতা আছে, তার বিখ্যাত উক্তি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। তো এভাবে করে আপনি এখান থেকে পড়ে ফেলতে পারেন সব। এরপরে আমরা আসি যে 19 নম্বর যে প্রশ্ন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা আসলে কার লেখা? এটা আমরা জানি মদন মোহন তর্কালঙ্কার। তার একটা কবিতা আছে হচ্ছে আমার পণ, ঠিক আছে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা হচ্ছে তার। 20 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অন্ধকে দর্পণ দেখাতো, এটা একটা প্রবাদ প্রবচন। এটা হচ্ছে নির্বোধকে জ্ঞান দান করা, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে। এই যে নতুবা, এবং, অথবা, এই ধরনের যে ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা হয় কি? যৌগিক শব্দ। আমরা জানি যে ইংলিশে আছে হচ্ছে আপনার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে। কম্পাউন্ডটা হচ্ছে যৌগিক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে আসলে বর্ণ বলা হয়। ধ্বনির প্রতীককে কি বলা হয়? ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়, এটা আমরা সবাই জানি। তো আমরা পরবর্তীতে ইংলিশ যে পার্ট আছে সেই ইংলিশ পার্টটা আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী লেসনে শিখবো, ইংলিশ ক্লাসটা। তো যারা আসলে এই পিডিএফটা চান তারা ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ক্লিক করে পিডিএফটা আপনি নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। তো সেখান থেকে আপনি
পারচেস করে নিয়ে নেবেন আর কি। তো আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে সেখানে। তো আপনি যদি সেগুলো একটু মানে কি বলে, যদি মনে করেন যে আসলে কোথাও বুঝতে সমস্যা হচ্ছে, পেমেন্ট করতে পারতেছেন না, বা হচ্ছে পেমেন্ট করতে কোথাও প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা আমার এই যে একটা নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে, ঠিক আছে? কেউ দয়া করে কল করবেন না, আপনারা এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে টেক্সট, ভয়েস যা কিছু দিতে পারেন, আমি আপনাদের ফ্রি টাইমে বা সময় মতো আমি আপনাদেরকে রিপ্লাই করবো। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো কিছু আমি সমাধান দেওয়ার বা সলিউশন দেওয়ার বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।